বই ওপেন করেন। আপনাদের বইটা লিখছে ব্রুস হাইসলপ। HTML এর জনক আমিও তো জানি না। গুগল, হ্যাঁ, ফাদার অফ HTML কি জানি, সবাই বাইরের দেশে ফাদার অফ HTML এর জনক বার্নার্স-লি। HTML এর ইনভেন্টর হচ্ছে টিম বার্নার্স-লি। In 1980, physicist, ইনি ছিল ফিজিশিয়ান। টিম বার্নার্স-লি, a contractor of CERN, proposed and prototype Inquiry, na, a system for CERN researchers to use and share documents. ডকুমেন্ট ইউজ এবং শেয়ার করার জন্য সে প্রপোজ করছিল একটা প্রোটোটাইপ। তো সেখান থেকেই হয়তো আসছে। তো সে হচ্ছে HTML এর জনক, টিম বার্নার্স-লি। ওকে, কাদের জন্য এই বইটা? দিস বুক ইজ সুইটেবল ফর ডেভেলপার্স অ্যান্ড ডিজাইনার্স ফর অল স্কিল লেভেলস হু ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট HTML। সবার জন্য, ডিজাইনার হোক বা ডেভেলপার হোক, সবার জন্য। about HTML and for those who want a handy informative HTML reference at the ready। তো এখানে HTML এর বিভিন্ন ইনফরমেশন আছে এই বইয়ে। রেফারেন্স যদি চান, কনভেনশনস ইউজড ইন দিস বুক, এই বইয়ে কোড যখন লেখা হয়েছে তখন এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, next, HTML basic, chapter 1. This chapter provides foundational information for part 2 and 3 of the book. Part 2 বা 3 পড়ার জন্য যেই ফাউন্ডেশন দরকার, বেস যেটা জানা দরকার, সেই বেসটা আছে পার্ট 1 এ। I cover a few standard-based best practice basic HTML document structures for all flavors of the language, including HTML5. Difference among versions, doc types, basic data types, common attributes, এই জিনিসগুলো শিখবো আমরা। তো প্রথমেই বলতেছে HTML5 আসছে নরমালি তার আগের ভার্সন থেকে। তার আগের ভার্সনটা কত ছিল? HTML4। যদিও আগের ভার্সন আসলে ট্রুলি HTML4 ছিল না, তারপরও XHTML ছিল আগের ভার্সন। যাই হোক, HTML5 is a natural evolution of HTML4 that occurs for a rapid growth of media, rich online experience and sophisticated web application development since HTML4 became a specification at the end of 1999. তো HTML5 এর সুবিধা হচ্ছে রিচ অনলাইন এক্সপেরিয়েন্স, মিডিয়া, বিভিন্ন ধরনের মিডিয়ার সাপোর্ট এবং সফিস্টিকেটেড ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো তৈরি করা যাবে। অ্যাট দ্য টাইম অফ দিস রাইটিং HTML5 ইজ স্টিল আন্ডার ডেভেলপমেন্ট অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ। এখন আপনারা যে HTML5 শিখতেছেন, HTML5 পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই। HTML এর ট্যাগ এখনো অনেক ট্যাগ প্রপোজ করা হয়েছে, কিন্তু ডেভেলপ করা হয় নাই। সেটা ভবিষ্যতে ডেভেলপ করা হবে। HTML5 পুরাপুরি কমপ্লিট হবে সম্ভবত 2021 সালের দিকে, ঠিক আছে? এর মধ্যে HTML5 এর মোটামুটি অনেকগুলা মডিউল আছে, 50টার মতো, হয়তো 15-20টা মডিউল কমপ্লিট করা হয়েছে, বাকিগুলো এখনো ডেভেলপ করা হচ্ছে। এবং ডেভেলপ করলেই হবে না, ব্রাউজারেরও সাপোর্ট লাগবে। হ্যাঁ, ব্রাউজার তো আপনি যে কোড লিখবেন, ব্রাউজারকে তো বুঝতে হবে ওই ট্যাগগুলা। তো ব্রাউজারও আপডেট করতে হবে এবং আপডেট হবে আস্তে আস্তে ব্রাউজার। তো এই জিনিসগুলো আছে। দিস বুক ইনক্লুডস ইনফরমেশন ফ্রম দ্য HTML5 এডিটর ওয়ার্কিং ড্রাফট। এই বইটা যখন লেখা হয় তখন HTML5 এর যেই ওয়ার্কিং ড্রাফট ছিল
2010 সালের সেই রিলেটেড ইনফরমেশন এই বইয়ে আছে। তার মানে হচ্ছে এই বইটাও আসলে অনেক পুরানো হয়ে গেছে, তাই না? 2010 সালের যেহেতু ওয়ার্কিং ড্রাফট, সুতরাং আমাদের বেটার হয় জানার জন্য নতুন বই পড়লে। অবশ্য বেসিকটা এই বইয়ে একই জিনিস আছে। হ্যাঁ, HTML5 জানার জন্য ভালো রিসোর্স কি? W3 Schools। এখান থেকে আপনি HTML5 শিখতে পারেন, যেই জিনিসগুলো এই বইতেও আছে। ঠিক আছে, দেখেন এখানে আছে HTML টিউটোরিয়াল, আর এখানে বলতেছে HTML5 এর নতুন কি কি আছে সেই জিনিসগুলা। ওকে, আমরা শিখব। তো here are some key links you can keep up with HTML5 progress। HTML5 নতুন কি কি অ্যাড হচ্ছে সেই ইনফরমেশনগুলো এই লিঙ্ক থেকে পাওয়া সম্ভব। তো HTML এ কি থাকবে কি থাকবে না এগুলা কন্ট্রোল করে হচ্ছে W3C, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। W3 মানে 3টা W, www। আচ্ছা, লেটেস্ট এডিটরস ওয়ার্কিং ড্রাফট এখান থেকে জানা যাবে, দরকার নাই আমাদের। এইটা জানতে পারেন HTML4 এর সাথে 5 এর ডিফারেন্স কি, বা HTML5 এর নতুন কি কি আছে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা এই বইতেও কিছু ইনফরমেশন আছে, আমরা বই শেষ করার পর দেখবেন, আপনারা নিজেরাও জানবেন ডিফারেন্স কি। এখন নিউ এলিমেন্টস এন্ড অ্যাট্রিবিউটস, HTML5 breaks down like this। HTML4 এ যা ছিল HTML5 এ সবই আছে। HTML4 এ যা ছিল HTML5 এ সবই আছে, তার সাথে আরো নতুন ফিচার অ্যাড করা হয়েছে। It also includes nearly 30 new elements। HTML5 এ মোটামুটি 30টা নতুন এলিমেন্ট ইনক্লুড করা হয়েছে এই বই লেখার সময় পর্যন্ত। ঠিক আছে, বা এই ড্রাফট, ওয়ার্কিং ড্রাফট, এই ড্রাফট যখন বের হয়েছে তখন। এবং নতুন এলিমেন্টগুলো আলোচনা করা হয়েছে পার্ট 3-তে। তার মানে পার্ট 1-এ আসলে আপনার বেসিক এলিমেন্ট, যেটা HTML4 এও ছিল, 5 এও আছে, সেই এলিমেন্টগুলোই আছে। যেমন নতুন এলিমেন্টগুলো কি কি? হাইলাইটস ইনক্লুড অডিও, ভিডিও, ক্যানভাস, ডেটা লিস্ট, এই জিনিসগুলা। আর্টিকেল, ন্যাভ, হেডার, ফুটার, এগুলা সবই হচ্ছে ট্যাগ। ট্যাগ বললে কি বুঝবেন? HTML এ ট্যাগ বললে কি বুঝবেন? ট্যাগ কি বলে? হোয়াট ইজ ট্যাগ? ডিফিকাল্ট কোশ্চেন, বোঝা যাচ্ছে কিন্তু বলা যাচ্ছে না, নাকি? ট্যাগ HTML এ যা কিছু করি সবই তো ট্যাগ বেসড। ট্যাগের আরেক নাম হচ্ছে এলিমেন্ট, আবার আরেকটা নাম আছে মার্কআপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ট্যাগগুলাকে মেইনলি আমরা মার্কআপ বলি। এটা একটা মার্কআপ, মেটা। আবার একে ট্যাগও বলা হয়, একে এলিমেন্টও বলা হয়। তো এই যে বডি, সে একটা ট্যাগ অথবা মার্কআপ অথবা এলিমেন্ট, যাই বলেন, তিনটাই চলবে, তার তিনটা নাম আছে। হ্যাঁ, তো এরা এক একটা মার্কআপ। অডিও হচ্ছে অডিও অ্যাড করার জন্য, ভিডিও ট্যাগ হচ্ছে ভিডিও অ্যাড করার জন্য। আবার ক্যানভাস আছে, ছবি, যদি আপনি ড্র করতে চান, কোড দিয়ে ছবি তৈরি করা যায় HTML এ, সেটার জন্য ক্যানভাস লাগে। ডেটা লিস্ট আছে, ডেটা দেখানোর জন্য লিস্ট আকারে। তো এগুলো আস্তে আস্তে আমরা জানবো। নিউ ফিচার বলতেছে, features is a bit of a broad term, but it mostly speaks of new functionality in HTML5 and related in-progress aspects that fall under HTML5 from a marketing sense, if not literally part of HTML5. Some of these features are, নতুন ফিচার কি কি আছে? HTML এ ক্যানভাস ড্র করা যায়। ক্যানভাস ড্র করা মানে ডিজাইন বা ইমেজ ড্র করা সম্ভব। ক্রস ডকুমেন্ট মেসেজ করা সম্ভব, এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে মেসেজিং করা সম্ভব। এগুলো নতুন ফিচার। ড্র্যাগ এন্ড ড্রপ সাপোর্ট এখন আছে
HTML5 এ ড্র্যাগ ড্রপ করা সম্ভব। কোনো কিছু ধরে, ড্র্যাগ করা মানে ধরা মাউস দিয়ে এবং সেটাকে অন্য কোথাও ছেড়ে দেওয়া। ড্র্যাগ এন্ড ড্রপ অনেক সময় আমরা আপলোডের ক্ষেত্রে দেখা যায় এখন যে ধরে ছেড়ে দিলেই আপলোড হয়ে যায়। তো ড্র্যাগ ড্রপ সাপোর্ট HTML5 এ আছে। SVG এর সাপোর্ট আছে। SVG ও গ্রাফিক্স রিলেটেড কাজ, সে আপনি কোড দিয়ে গ্রাফিক্স তৈরি করতে পারবেন এবং HTML পেজে এমবেড করতে পারবেন। এমবেড করা মানে জুড়ে দেওয়া, যোগ করে দেওয়া। জিও লোকেশনের কাজ করা যায়। আপনি ব্রাউজার দিয়ে আপনার লোকেশন বের করতে পারবেন বা অন্য কারো লোকেশনও বের করে ফেলতে পারবেন সে কোথায় আছে। খুব ইন্টারেস্টিং কাজ জিও লোকেশন, এটা HTML5 এ আছে। অনেক সাইটে দেখবেন, সাইটে ঢুকলে বলে যে এই সাইটটা আপনার লোকেশন জানতে চায়। কেন জানতে চায়? কারো কোনো ধারণা আছে? আপনার লোকেশন জেনে তার কি লাভ? না, লোকেশনের জন্য কুকিজ না, তবে কুকিজে লোকেশনের ইনফরমেশনটা রেখে দেওয়া যায়। কিন্তু লোকেশন কেন জানতে চায় অনেক ওয়েবসাইট? হ্যাঁ, এটা একটা সলিউশন। রাইট, এটাও একটা। অনেক সাইট আছে গ্লোবালি চলে, কিন্তু আপনার লোকেশন সে জানলে আপনাকে লোকেশন বেসড সার্ভিস সে দিতে পারে। যেমন আপনি কোনো একটা জায়গায় গেলেন, এখন আপনি জানতে চান ওই জায়গার আশেপাশে ভালো হোটেল বা রেস্টুরেন্ট বা কি পেট্রোল পাম্প কাছাকাছি কোথায় আছে। তাহলে কোথায় আছে জানার জন্য তো আপনাকে আগে ব্রাউজারকে ইনফরমেশন দিতে হবে যে আপনি কোথায় আছেন। আপনি কোথায় আছেন না বললে সে কোথায় দেখাবে যে কাছাকাছি কি আছে, সে কোথা থেকে দেখাবে। যেমন গুগল ম্যাপসে, আপনাদের অ্যান্ড্রয়েড মেশিনেই আছে গুগল ম্যাপস আছে না, ওখানে আপনি নিজের লোকেশন সেট করার পরে যদি খোঁজেন স্কুল, হসপিটাল, ব্যাংক, সে কাছাকাছি কোথায় আছে দেখায় দেয় সে। তো লোকেশন বেসড সার্ভিস এগুলা। আপনার লোকেশন, অনেক ওয়েবসাইট আছে ওয়েদার, সাইটে ঢুকলেন আপনার লোকেশন চলে, আপনার লোকেশন দিলে আপনার লোকেশনে আজকের আবহাওয়ার কি অবস্থা এবং ফোরকাস্ট 7 দিনের আবহাওয়া কি অবস্থা সবই দেখাই দিবে। তো জিও লোকেশন কনসেপ্ট হচ্ছে আপনার লোকেশনটাকে সে ধরবে, কিন্তু ইচ্ছা করলেই ধরতে পারবে না, আপনার পারমিশন লাগবে আগে যে হ্যাঁ আমি আমার লোকেশনটা শেয়ার করব। আপনার লোকেশন শেয়ার না করলে সে লোকেশন পাবে না। হ্যাঁ, ওটা তো লোকেশন না, আইপি অ্যাড্রেস। এটা গুগলের অ্যানালাইটিক্স আছে। তো দুইটা সাইটই দেখা যাচ্ছে গুগলের অ্যানালাইটিক্স ইউজ করে। গুগলের অ্যানালাইটিক্স এর কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে গুগলের ছোট ছোট কোড অ্যাড করা যায়। যেই কোডগুলো অ্যাড করলে গুগল জানতে পারে যে আপনি কোথায় কোথায় ভিজিট করছেন। তো আপনি একটা সাইটে ভিজিট করলেন, ভিজিট করে অন্য আরেকটা সাইটে যখন যাচ্ছেন, গুগল কিন্তু জানে যে আপনি একটু আগে ওই সাইটে গেছিলেন, আইপি অ্যাড্রেস সেম। তো গুগল দেখে যে একটু আগে যে আইপি অ্যাড্রেস গেছে সে তো খেলা রিলেটেড নিউজ ঘাটছে। তো এখন নতুন যে সাইটে সে ঢুকলো অলরেডি, এইটার ইনফরমেশন গুগল পাইলো এবং গুগলের অ্যাডসেন্স খেলা রিলেটেড ইনফরমেশন তাকে দেখানো শুরু করলো। এটা সম্ভব। কিন্তু দুইটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক বা রিলেশন আপনি শেয়ার করেন নাই। কিন্তু হ্যাঁ, হয়তো তাদের কোডে ওরকম অপশন আছে যে ওই যে বললাম সব ইনফরমেশন গুলা যদি গুগলে যায়, গুগলে তো আপনি দেখতে পারবেন যে এই আইপি একটু আগে কোন কোন সাইট ভিজিট করছে।
এটা দেখা যায় আর কি, যে কোন আইপি কোন সাইটে গেছে। হ্যাঁ, এটা বিশাল বড় সিকিউরিটি ইস্যু, সিকিউরিটি প্রবলেম। আপনার ল্যাপটপে যদি ক্যামেরা থাকে, আপনি তো মনে করেন যে ল্যাপটপে ক্যামেরা চালু করলেই মনে হয় ক্যামেরা চালু হয়, কিন্তু তা না। আপনি যেসব সফটওয়্যার ইনস্টল করেন, যে কেউ ইচ্ছা করলে ওই ক্যামেরা দিয়ে দেখতে পারবে আপনাকে, আপনি বুঝতেও পারবেন না। কারণ আপনি মনে করতেছেন যে আপনার মনিটরে দেখাইলেই মনে হয় ক্যামেরা চালু হয়, আসলে তা না। এই জন্য বড় বড় যারা ডেভেলপার, যারা জানে, সবাই ল্যাপটপের ক্যামেরায় টেপ মেরে রাখে। যখন দরকার পড়ে তখন টেপ খুলে তারপর কথা বলে, আবার টেপ মেরে দেয়। এই যে আপনি যে মোবাইলের নেটে কানেক্টেড আছেন, আপনার স্পিকার দিয়ে যে কোনো কিন্তু শুনতে পারবে আপনি কি বলতেছেন না বলতেছেন। যে কোনো অ্যাপ যদি ইচ্ছা করে যে 24 ঘন্টায় সে শুনতে থাকবে, এখানে তো মাইক্রোফোন আছে না? আপনি যদি নেটের সাথে কানেক্টেড হন, নেটের সাথে দরকার নেই আসলে, কোনো অ্যাপ বানানো সম্ভব যার কাজই হবে 24 ঘন্টা সে রেকর্ড করবে। 24 ঘন্টা সে রেকর্ড করবে, আপনি কথা বলবেন, ও রেকর্ড করে নিবে, যদি তার মাইক্রোফোন পর্যন্ত যায় কথা। এই যে এটাতে তো ক্যামেরা আছে, এটার ক্যামেরারও কনসেপ্ট সেম। আপনি হয়তো এরকম করে কিছু করতেছেন, অন্য কোনো অ্যাপ কিন্তু রেকর্ড করতেছে, আপনি বুঝতেছেনও না। হিডেন ক্যামেরা দরকার নাই, এই ক্যামেরা তো আউটপুটে কিছু দেখাবে না, আউটপুট সে ভিতরে ভিতরে সেভ করবে। হ্যাঁ, তো এরকম দেখলে আর কি আছে, এরকম আর কি। কে ব্ল্যাকমেল করবে? ব্ল্যাকমেল করতে গেলে তো আপনি আরো মামলা করে দিতে পারবেন যে আমার পার্সোনাল ইনফরমেশন এই বড় সাইট নিছে। তো বড় সাইট এগুলো নেয় না, এগুলা ছোট ছোট ভাইরাস টাইপের সাইটরা এই কাজগুলো করে। বড় সাইট তো এই রিস্কে কখনোই যাইতে পারবে না। আপনি যদি মনে করেন যে ফেসবুক আপনার ভয়েস শোনে, তাহলে ভুল করবেন। ফেসবুক জানে যে এটা নিয়ে যদি মামলা হয়, তাহলে ক্ষতিপূরণের ইয়েটা কত বিশাল হইতে পারে। এটা করবে ভাইরাস রিলেটেড সফটওয়্যার, যেসব সফটওয়্যার মানে আপনি জানেন না আসলে ভেরিফাইড করা। আপনি বিভিন্ন আপনাকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বললো যে ইনস্টল করো, হঠাৎ করে দেখে না যে আপনার মেশিনের পারফরমেন্স একদম ফাস্ট হয়ে যাবে, এইটা ইনস্টল করেন, ওইটাই আসলে ভাইরাস। ওইটা ইনস্টল করেই মেশিনের সর্বনাশ করে ফেলছেন, বুঝছেন? মোবাইলেও এরকম আছে, হইতে পারে। ওটা বাটন, ক্রস একটা বাটন, ওটাতে ক্লিক করলেই কাজ হয়ে যায়। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? জিও লোকেশনে। হ্যাঁ, ওখানেই থাকি। তারপরে আছে হিস্ট্রি ম্যানেজমেন্ট করা সম্ভব, ব্রাউজারের হিস্ট্রি ম্যানেজ করা সম্ভব, যে আপনি আগে কোন কোন জায়গায় ভিজিট করছেন। মাইক্রো ডেটা নিয়ে কাজ করা সম্ভব। এগুলো সবই নিউ ফিচার, আস্তে আস্তে জানবেন। মিডিয়া প্লেব্যাকের জন্য কোড লেখা সম্ভব। নেটিভ মিডিয়া মানে ব্রাউজারেই আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন, অডিও হোক বা ভিডিও হোক, যা যায়। অফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা এখন নতুন ব্রাউজারে সম্ভব। ওয়েব স্টোরেজের কাজ করা সম্ভব, ওয়েব ওয়ার্কার্সের কাজ করা সম্ভব। তো এগুলো আস্তে আস্তে আমরা জানবো। আচ্ছা, এই বইয়ের কোড ফরম্যাটিং সিনট্যাক্স কেমন হবে দরকার নাই। হাউ টু স্টার্ট নিউ এলিমেন্টস দরকার নাই। আচ্ছা, এখন আপনি যে HTML ফাইল তৈরি করবেন, বইয়ে বলতেছে আপনি যে একটা HTML ফাইল তৈরি করবেন, HTML ফাইলে কি কি HTML আমরা চলে গেছি না, এখানে ক্লাস 1 একটা HTML ফাইলে কি কি থাকা উচিত। intro.html একটা HTML ফাইলে
কি কি থাকা উচিত বলতেছে I could easily dedicate chapters to web standards and best practice but have synthesized them into these key points বলতেছে a few best practice বলতেছে যে এই প্র্যাকটিসগুলা আপনি যদি HTML নিয়ে কাজ করেন তাহলে এই প্র্যাকটিসগুলো করা উচিত এখানে কিছু কিছু প্র্যাকটিস বুঝতে পারবেন কিছু কিছু এখন বুঝতে পারবেন না আস্তে আস্তে বুঝতে পারবেন প্রথমেই বলতেছে অলওয়েজ ইউজ এ ডক টাইপ আপনি যেখানে একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করবেন HTML ডকুমেন্ট ডক টাইপ না দিলেও এটা না দিলেও ডকুমেন্টটা কাজ করবে কিন্তু ওটা দিবেন কেন এই ডক টাইপ দেখে সে বুঝতে পারে যে আপনি কোন ভার্সনের HTML ইউজ করতেছেন HTML ও বিভিন্ন ভার্সনের হয় লেটেস্ট ভার্সন হচ্ছে 5 আরো পুরানো ভার্সন আছে ঠিক আছে তো আমি মাইক্রোসফট ড্রিমওয়েভার তো আমার এখানে ছিল অ্যাডোবি মাইক্রোসফট ড্রিমওয়েভার বলতেছি অ্যাডোবি ড্রিমওয়েভার তাই না অ্যাডোবি ড্রিমওয়েভার আছে এটা দিয়েও HTML এর কোড লেখা যায় এটা দিয়ে আমি একটু দেখাবো যদিও আমরা এটা ইউজ করব না আমি একটু দেখাইতে চাই যে ডক টাইপ এটা না হয়ে পুরানো ভার্সনগুলোতে ডক টাইপটা কেমন হয় আমরা পুরানো ভার্সনে কাজ করব না একটু দেখার জন্য আমি এটা ওপেন করতেছি এখানে ফাইল নিউ দেখেন পেজ আমি HTML পেজ ক্রিয়েট করতে চাই এবং ডক টাইপ HTML5 দিলে এখানেও এটা আছে তাই না ডক টাইপ এটার মতোই একই কিন্তু তবে HTML এর পেজে এই কোডটা থাকা উচিত হ্যাঁ এই কোডটার উদ্দেশ্য হচ্ছে আপনি তো যেই সব ব্রাউজারে চালাবেন মানে যেই সব স্ক্রিনে চালাবেন কোন স্ক্রিন ছোট কোন স্ক্রিন বড় আছে না মোবাইলের স্ক্রিন ছোট স্ক্রিনে যেন আপনার কন্টেন্টগুলো সুন্দর মতো সেট হয়ে যায় এটার জন্য এই কোডটা এটা পরে জানবেন তো এটা হচ্ছে HTML5 আমি একটা ডকুমেন্ট নিলাম আমি যদি একটা ডকুমেন্ট নেই HTML4 তখন একটু চেঞ্জ আছে এই দুটার মধ্যে এটার মধ্যে আর এটার মধ্যে একটু চেঞ্জ আছে কি চেঞ্জ এখানে ডক টাইপে চেঞ্জ আছে সবচেয়ে বড় চেঞ্জ HTML4 ডকুমেন্ট নিয়ে কাজ করলে ডক টাইপ এত বড় দিতে হবে আবার HTML এর আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা বলি XHTML এটার ডক টাইপ আবার আলাদা তো ডক টাইপে কি ইনফরমেশন থাকে ডকুমেন্ট টাইপে ইনফরমেশন থাকে যে আপনি যে ডকুমেন্টটা তৈরি করতেছেন এই ডকুমেন্টটা কি টাইপের ডকুমেন্ট এটা HTML5 ডকুমেন্ট নাকি HTML4 এর ডকুমেন্ট নাকি XHTML এর ডকুমেন্ট এই ইনফরমেশনটা থাকে এই ডক টাইপে ঠিক আছে এই ইনফরমেশন রেখে কি লাভ ব্রাউজার বুঝতে পারে যে কোন ভার্সনটা আপনি ইউজ করতেছেন কারণ এক এক ভার্সনে তো সব ট্যাগ সাপোর্ট করে না হয়তো নতুন ভার্সনে নতুন নতুন ট্যাগগুলো সাপোর্ট করবে অডিও ট্যাগ ভিডিও ট্যাগ হ্যাঁ তো পুরান ভার্সন নিয়ে আমি হয়তো পুরানো সাজেশনগুলো এখানে পাবো এখানে পুরানো ভার্সনে অডিও পাওয়া যায় আচ্ছা ক্যানভাস পাওয়া যায় তাই না কিন্তু ক্যানভাস আসলে XHTML এ নাই এটা ক্যানভাস ছাড়াও কি আছে আরো হেডার ন্যাভ আছে না এখানে কন্ট্রোল স্পেস নেয় না আচ্ছা এইভাবে দেখায় না ন্যাভ ট্যাগ আছে আচ্ছা এইটা কপি করে এটা হচ্ছে XHTML না XHTML ভ্যালিডেটর অনলাইন
মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস, এখানে ডাইরেক্ট ইনপুট, আমি এই কোডটা এতটুকু কোড দিয়ে আমি চেকে ক্লিক করলাম, সে কি বলে 2 এরর্স 1 ওয়ার্নিং বলছে না? এরর গুলো কি কি? এলিমেন্ট ক্যানভাস আনডিফাইন্ড, মানে হচ্ছে এই ভার্সনে XHTML ভার্সনে ক্যানভাসকে সে চেনে না। আরেকটা এরর কি দিছে? nav আনডিফাইন্ড। এখন আমি নতুন ভার্সনে যদি কপি, এই ভার্সনে বডির ভিতর, আচ্ছা এটা বডির ভিতর দেই নাই, আচ্ছা এখানে আরেকটা ভুল করছি অবশ্য, কন্ট্রোল এক্স, এটা বডির ভিতর থাকার কথা তাই না? এটা একটা ভুল করছিলাম। আচ্ছা আবার কপি করে তাহলে আবার দেই, একটু দেখি, এটা তো ভুল জায়গায় দিছিলাম, পেস্ট। এটা কই আছে? নিচের লাইনে। সেটা তো যাওয়াই যায়, কিন্তু নতুন করে দিলে সে রেজাল্ট দেখায় না। এটা এটা না, এটা না। আচ্ছা তাহলে কপি, কন্ট্রোল এক্স, আমরা চেক অপশনটাতে আছে না, ক্যান্সেল চেকে আসি, চেকে এরর। আচ্ছা তাহলে ব্যাকে যাব, এইখানে, হ্যাঁ এটার নাম ভ্যালিডেট বাই ইনপুট। এবার আমি ভ্যালু দিব না, ডিলিট, পেস্ট। এইবার বডির ভিতরে দিচ্ছি চেক, ওইটাই দিছে 2 এরর্স। এরর দুইটা হচ্ছে ক্যানভাস এবং nav, নেওয়া যাবে না। এখন ক্যানভাস এবং nav এই দুইটা যদি কপি, HTML5 যেটা, এটাতে দেই কপি, এইখানে যদি ব্যাক ভ্যালিডেট বাই ইনপুটে আমি যদি পেস্ট করে চেক দেই, কোনো এরর আছে? এখানে কোনো এরর নাই। তারপরে সে ওয়ার্নিং দিছে যে HTML এ ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট থাকা উচিত, বুঝছেন? একটা ওয়ার্নিং কি দিছে? HTML এ ল্যাং দেওয়া উচিত না, HTML কে ল্যাং দেই একটা, কপি, HTML এ ল্যাং দিলাম, ল্যাঙ্গুয়েজ কপি। এটা যদি থাকে, এই দেখেন ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু দেওয়া আছে তাই না, কিন্তু ড্রিম ওভারে দেওয়া নাই। যাই হোক, এই কোডটা যদি কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে যদি চেক দেই, ওই এররটা কিন্তু নাই। এখন কোনো এরর নাই, ডকুমেন্ট চেক কমপ্লিট, কোনো এরর নাই। তাহলে এইটা দিয়ে বোঝা যাচ্ছে এইটা থাকলে সেই অনুযায়ী ট্যাগগুলা দিতে হবে। আমি যদি পুরান ভার্সন নেই তাহলে নতুন ট্যাগগুলা দিলে এরর দেখাচ্ছে, যদিও ব্রাউজার আসলে কাজ করবে, কিন্তু ভ্যালিডেশন যদি আপনি করান তাহলে এরর হবে। ব্রাউজার আসলে এখনকার ব্রাউজার অনেক স্মার্ট। এখনকার ব্রাউজার স্মার্ট এই কারণে যে আপনি পুরানো ভার্সন নিয়ে যদি নতুন ট্যাগ দেন, ব্রাউজার কাজ করায়, কিন্তু রুলস অনুযায়ী সেটা ঠিক না, কিন্তু ব্রাউজার, হ্যাঁ W3 ভ্যালিডেশন রুলে আটকায় যায়, কিন্তু ব্রাউজাররা দেখায়। ব্রাউজাররা খুব বেশি স্ট্রিক্টলি ভ্যালিডেশন রুল যে খুব বেশি ফলো করে তা না। তো এইটা এত কষ্ট করে আগে এই জিনিসগুলা মুখস্থ করতে হতো। এই জিনিসগুলা যদি ড্রিম ওভার না থাকতো তাহলে এটা আমরা আলাদা কপি করে আগে কোথাও রেখে দিতাম, তারপরে ইউজ করতাম। কিন্তু এখন আর এই কষ্টটা নাই, কারণ নতুন ভার্সনে শুধু ডক টাইপ HTML লিখলেই চলে। আর এখন তো এত বেশি সুবিধা, এখন কিছুই লিখতে হয় না। কি লিখতে হয়? ভিজুয়াল স্টুডিও কোড যদি থাকে, বা আপনার যদি এই যে সাজেশনগুলো থাকে, তাহলে আসলে এতটুকু কোড লিখবেন, এত বড় কোড অটোমেটিক জেনারেট হয়ে যায়, তাই না? এই সুবিধাগুলো আছে। কন্ট্রোল জেড উইথ ডিভাইস উইথ, এখানে যদি স্ক্রিপ্ট লিখে ট্যাব দিলে স্ক্রিপ্ট চলে আসছে।
এখানে ফর লিখে এন্টার দিলে কাজ হয় নাই। আচ্ছা আরেকবার দেখাই, ফর লিখে এন্টার দিলে দেখছেন ফর লুপের যে সিনট্যাক্স সেটা এখানে চলে আসছে। যখন কোডিং করতে যাবেন, মানে জাভাস্ক্রিপ্টের কোড যখন করতে যাবেন তখন সুবিধা পাবেন। তো অনেক কোড অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা অবশ্য জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন। স্ক্রিপ্ট যদি HTML পেজে অ্যাড করতে চান তাহলে কি ট্যাগ নিতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ, সেটাও আমরা জানবো। আমরা বইয়ে ছিলাম, বইয়ে বলতেছে অলওয়েজ ইউজ এ ডক টাইপ, এটা বলার জন্য এত কিছু বলা। আরো বলতেছে সেপারেট কন্টেন্ট, প্রেজেন্টেশন এন্ড বিহেভিয়ার। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনার HTML পেজে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে কন্টেন্ট, আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে বিহেভিয়ার। তিনটা জিনিস থাকে। এখন আপনি বলতে পারেন যে তিনটা জিনিস থাকে কই? তিনটা জিনিস তো দেখি না, তিনটা জিনিসই থাকে। সেটা হচ্ছে এগুলা হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্ট গুলাকে কিভাবে দেখাবেন, এটা হচ্ছে প্রেজেন্টেশন। কন্টেন্ট গুলাকে কিভাবে দেখাবেন সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আর কোথাও ক্লিক করলে কি কাজ করাবেন? ক্লিক করলে তো একটা কাজ করাবেন, মাউস কোথাও কোনো কিছুর উপর মাউস নিয়ে গেলে অনেক সময় বড় করে দেখায়, তাই হয় না এরকম? তো সেই জিনিসগুলো হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার হচ্ছে আপনি যেই ক্লিক করবেন বা টাইপ করবেন তখন ওই সাইটটা কিভাবে রেসপন্স করবে। তো বিহেভিয়ারের কাজগুলা হয় জাভা স্ক্রিপ্টে, প্রেজেন্টেশনের কাজগুলো হয় CSS এ, আর কন্টেন্টের কাজ আমরা মেইনলি দেই HTML। HTML এর ভিতরে নরমালি ডেটা থাকে। নাই কিবোর্ড নাই, ও কিবোর্ড আছে, লাইন নাই। মেশিন বন্ধ করে আবার চালু করেন। কিন্তু সকালের বার যে কাজ করলো, আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে এই তিনটা একটা পেজে রাখা যায়, কিন্তু রুলস হচ্ছে যে এই পেজে সাপোজ একটা H3 আছে, H3 তে আওয়ার কন্টেন্ট, হ্যাঁ, এইখানে এইটা হচ্ছে আমার কন্টেন্ট, এইটা হচ্ছে আমার কন্টেন্ট। আর এই কন্টেন্টকে সুন্দর করে দেখানোর জন্য আপনি কি দেন? প্রেজেন্টেশন করেন। প্রেজেন্ট করবেন কিভাবে আমি বলে দিলাম যে H3 এটার ব্যাকগ্রাউন্ড কালার দাও গ্রিন, আর ফন্টের কালার দাও সাপোজ রেড। এইটা হচ্ছে প্রেজেন্টেশন, কন্টেন্ট হচ্ছে এটা। আর এখানে ডিজাইন দিলাম কিসে? CSS। এইটা হচ্ছে প্রেজেন্টেশন। আর বিহেভিয়ারও তৈরি করা যায়। বিহেভিয়ার হচ্ছে সাপোজ ফাংশন হাই অ্যালার্ট ভিউ কুইকলি। এখন আমি H3 তে বলে দিচ্ছি, H3 তে যদি অন ক্লিক হয় তাহলে কল হবে হাই। এইটা হচ্ছে বিহেভিয়ার, যে আপনি নর্মালি দেখতেছেন, কিন্তু এটাতে ক্লিক করলে কি আসছে? ইউ ক্লিক মি আসছে না। অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু হচ্ছে না, একে ক্লিক করলে কাজ হচ্ছে। এটা হচ্ছে বিহেভিয়ার।
এটা হচ্ছে প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে আসলে আপনার কন্টেন্ট। তারা বলতেছে যে তিনটাকে সেপারেট করে রাখবেন, এটা তো একসাথেই আছে, সেপারেট করবেন কিভাবে? সেপারেট করা সম্ভব। যেমন আপনি বিভিন্ন ফাইলে দেখবেন যে এখানে সিএসএস ফাইল থাকে, সিএসএস ফাইলে শুধু ডিজাইনটা থাকে, আর স্ক্রিপ্ট ফাইল থাকে যেখানে বিহেভিয়ার মানে জাভাস্ক্রিপ্টের কোড থাকে, এবং এই দুটাকে অ্যাড করা সম্ভব। এখানে সিএসএস ফাইল অ্যাড করার জন্য আমরা একটা ট্যাগ লিখি যার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগে কি কি হয়? লিঙ্ক ট্যাগে রেল যার ভ্যালু স্টাইল শিট হয় অলওয়েজ, আর এইচরেফে নর্মালি আমরা দেই যে স্টাইল ডট সিএসএস এই ফাইলটা। আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, কন্ট্রোল এক্স, এই স্টাইলও ডিলিট। তাহলে এখন কিন্তু স্টাইল নাই, আমি শুধু ফাইলটা নিছি। এখন আপনি দেখেন তো স্টাইলটা আছে কিনা? আছে? নাই। আমি আলাদা ফাইল বানাইছি, তাই না? এই ফাইলে আপনি কি করবেন? এই ফাইলে আপনি ওই সিএসএস এর কোডটা দিয়ে যদি এই পেজটাকে আবার রিফ্রেশ করেন, আপনি দেখবেন ডিজাইন আবার পাইছে। এর মানে হচ্ছে, আবার ডিজাইন পাওয়ার মানে হচ্ছে এই পেজটা এর সাথে লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক হওয়ার কারণেই ডিজাইনটা পাইছে। আমি তো ডিজাইনটা এখানে আর দেখা যাচ্ছে না, সে একটা আলাদা ফাইলে হয়েছে না? আলাদা ফাইলে হওয়া মানে তাকে সেপারেট করছি না? তো সেপারেট করলে সুবিধা কি? আরেকটা পেজ যদি আমার ক্রিয়েট হয় HTML, সে নিজে ওই পেজটাও এই স্টাইলকে ইউজ করতে পারবে, তাই না? এটা এক্সটার্নাল সাবরুটিন হয়ে গেছে না? এক্সটার্নাল সাবরুটিন হয়ে গেছে মানে হচ্ছে যে কেউ এটাকে ইউজ করতে পারবে। তো সিএসএস যেমন এক্সটেনশন হয় সিএসএস, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন কি হয়? জেএস, এবং সেটা একটা ফাইলে আপনি রাখবেন। এই ফাইলে এই জাভাস্ক্রিপ্টের কোডটা আমি রাখলাম। এটা একটা ফাংশন বানানো শিখবেন যখন জাভাস্ক্রিপ্ট আসবে তখন। তো নরমালি এই ফাইলও অ্যাড করা সম্ভব। জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করতে হয় স্ক্রিপ্ট ট্যাগে, যেখানে এসআরসি থাকবে। এসআরসিতে কি থাকবে? script.js, ওই ফাইলের নামটা। তো এখানে আমি যদি ক্লিক করি, যেহেতু কাজ হচ্ছে বুঝতে হবে এটাও লিঙ্ক হয়েছে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা এখানে বলা হচ্ছে, যেটা আসলে আস্তে আস্তে শিখে ফেলবেন, অটোমেটিক শিখে ফেলবেন। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। নেক্সট বলতেছে ইউজ প্রপার সিম্যান্টিক্স। প্রপার সিম্যান্টিক্স মানে হচ্ছে যেখানে যেই ট্যাগটা নেওয়া উচিত সেখানে সেই ট্যাগে নিবেন। যেমন হেডারের জায়গায় হেডার নিবেন, ফুটারের জায়গায় ফুটার নিবেন। কোনো কিছুকে বোল্ড করে দেখানোর জন্য বি ট্যাগ, কোনো কিছুকে যদি প্যারাগ্রাফ, নতুন প্যারাগ্রাফ বানাতে চান, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে দেখেন lipsum.com নামে একটা সাইট আছে। এই সাইটের কন্টেন্টগুলা ফ্রি কন্টেন্ট, মানে এদেরকে আপনি কপি করে আপনার কোডে ইউজ করলে কেউ কপিরাইট ইনফ্রিজমেন্টের কথা বলবে না, যে আমার আর্টিকেল চুরি করছে এই কথা কেউ বলবে না, কারণ ওইটা দেওয়াই হয়েছে কপি করার জন্য। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে আপনি পেস্ট করলেন, ওরে বাবা পেস্ট করছি, এটা এত বড় হয়ে গেছে, এক লাইনে হয়েছে। এখন আচ্ছা ঠিক আছে, এক লাইনে হয়েছে, ভালো। আমি এইটা নতুন লাইন থেকে দিলাম, তাহলে, এবং এন্টার দিলাম, তাহলে আউটপুটে এটা 2 লাইনে দেখাবে না? না, কেন? এই যে এন্টার দিলাম, যে এমএস ওয়ার্ডে তো এন্টার দিলেই নিচে চলে যেত, এখানেও তো এন্টার দিছি কিন্তু যায় নাই।
ব্রাউজারকে যদি আপনি বুঝাতে চান যে কোনো কিছু নতুন লাইন থেকে শুরু হবে, তাহলেও একটা ট্যাগ বুঝা দিতে হবে, কারণ HTML পেজের সবকিছুই হচ্ছে ট্যাগ বেসড। তো নতুন লাইনে যাইতে হলে আপনাকে কি ট্যাগ দিতে হবে? ব্রেক ট্যাগ, বা যেটাকে আমরা বিআর বলি। বিআর দেওয়ার মানে হচ্ছে যে আপনি বাকি এরপরে যা কিছু দিবেন যেন নতুন লাইন থেকে শুরু হয়। সুতরাং এটা আবার নতুন লাইন থেকে শুরু হবে। দেখছেন, এটা এখানে শেষ, আবার এটা নতুন লাইন থেকে শুরু হবে। এবং আপনি যদি গ্যাপ আরো রাখতে চান, আমি যদি কয়েকটা বিআর দেই তাহলে গ্যাপটাও বাড়ছে, তাই না? অনেকগুলো ব্রেক এখানে আছে। তো এখানে আমি সিম্যান্টিক্সের কথা বলতেছিলাম যে আপনি যদি প্যারাগ্রাফ বানাতে চান তাহলে আপনার উচিত হবে, ব্রেক দিছি তো সেটা না করে আপনার উচিত হবে এই দুইটাকে আপনি প্যারাগ্রাফ বানাতে চান, সুতরাং একে পি ট্যাগের মধ্যে রাখেন। পি ট্যাগ শুরু, কন্ট্রোল এক্স, এটা শেষ হবে কোথায়? এইখানে সাপোজ। আবার এখানে একটা পি ট্যাগ শুরু, যেটা শেষ হবে কোথায়? কন্ট্রোল এক্স, এইখানে। বুঝছেন? এইভাবে দিলে সমস্যা নাই। এখানে শুরু, এখানে শেষ। এর ভিতরে আপনি যেটা দিবেন সেটা প্যারাগ্রাফের মতোই। দেখছেন, এখন আর আমাকে বিআর ট্যাগ দিতে হয় নাই। এখন কিন্তু বিআর ট্যাগ দিতে হয় নাই। পি ট্যাগ দেওয়া মানেই হচ্ছে যে ওটা একটা আলাদা ব্লক হয়ে থাকবে। তো দুইটা পি ট্যাগ দেওয়ার কারণে দুইটা প্যারাগ্রাফে সেই কাজটা আপনার কন্টেন্ট গুলো দেখাচ্ছে। আবার লাইভ বলতে এটা এর ভিতরে যদি দেখতে চান তাহলে র্যাপ করতে হবে। হ্যাঁ, এখন র্যাপ করার জন্য অবশ্যই কোড থাকা উচিত। এখানে টগল ওয়ার্ড র্যাপ, দেখি এই তো হয়ে গেছে। কি ছিল? ভিউ, এটার নাম কি? টগল ওয়ার্ড র্যাপ, অল্টার জেড না, অল্টার জেড, এটা ওইভাবে এক লাইনে আছে। আর অল্টার জেড আবার দিলে এখন এই স্ক্রিনের ভিতরেই পুরাটা আছে, তাই না? র্যাপ করলাম যেন বাইরে না যায়। তো এটা অবশ্য কাজের জন্য সুবিধা, এটা কাজের জন্য দরকার আছে র্যাপ করা। ঠিক আছে? তাহলে পি ট্যাগ কখন নেবেন? যদি আপনি চান যে সেটা আলাদা প্যারাগ্রাফ হবে। আর প্যারাগ্রাফ কি, এটা তো নতুন করে বলার কিছু নাই। হোয়াট ইজ প্যারাগ্রাফ? আসে নাই সিএফএ কোশ্চেন? না, আগে তো সিএফএ আসতো মনে হয়, এখন কি জানি প্যারাগ্রাফ আসে নাই না। এটা আমরা সবাই বুঝি আর কি, কথা হচ্ছে এটা ডেফিনেশন দেওয়া ডিফিকাল্ট। প্যারাগ্রাফ না, সেটা না। প্যারাগ্রাফ হচ্ছে একটা অনুচ্ছেদ, সেটাই ঠিক ছিল, পরেরটা ভুল ছিল। আচ্ছা, ইউজ প্রপার সিম্যান্টিক্স বলতে বোঝায় যেখানে যেটা নেওয়া উচিত, যেখানে লিস্টে কোনো কিছু দেখাবেন সেখানে লিস্ট নেওয়া উচিত। যেমন আপনি দেখাতে চান আপনার হবি, তাহলে আপনি এইচটিতে আগে দিলেন মাই হবিজ, এরপরে আপনার হবিগুলো আপনি চান লিস্ট আকারে দেখাবে। তো লিস্ট করে দেখানোর জন্য একটা ট্যাগ আছে যেটার নাম ইউএল, এটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। এর ভিতরে আপনি বিভিন্ন আইটেম দিবেন, মানে আপনার ইয়েগুলো দিবেন, হবিজগুলা। তো আইটেমগুলো দেওয়ার জন্য আবার নিতে হবে এলআই, যাকে আমরা বলি লিস্ট আইটেম। এখানে আপনি
আপনার বিভিন্ন ইয়েগুলো দিবেন। এখন ফাইল প্রেফারেন্স কিবোর্ড শর্টকাট শিফট অল্টার ডাউন, শিফট অল্টার ডাউন কি কি দিতে হবে? শিফট অল্টার ডাউন। আচ্ছা, কপি হয়ে যাচ্ছে না ওই লাইনটা, কি এখানে একটা এইচ তে লিখে রাখি, কপি লাইন হচ্ছে শিফট প্লাস অল্টার প্লাস ডাউন। এটা হচ্ছে লাইন কপি করার জন্য, অ্যান্ড শিফট অল্টার আপ ম্যাকে। এটা যাই হোক, পেয়ে গেছি যেটা খুঁজতেছিলাম। তো এটা কোথাও আপনি দিলেন সাইক্লিং, আরো কি দিলেন? রিডিং, আরো কি? রাইটিং, আর সুইমিং, সুইমিং, আর হ্যাঁ ট্রাভেলিং, আর হাইকিং, অল্টার শিফট ডাউন, আরো হইতে পারে, তাই না? তো এটা দেখেন আউটপুটটা কি। আমি কিন্তু দুইটা ট্যাগ ইউজ করছি, খেয়াল করেন। এটা বন্ধ করে দিই, নো নো নো। আমি দুইটা ট্যাগ ইউজ করছি, একটা হচ্ছে ইউএল ট্যাগ। ইউএল ট্যাগের ভিতরে কিছু লিখি নাই, ইউএল ট্যাগের ভিতরে অনেকগুলা এলআই ট্যাগ নিছি। যত খুশি আপনি নিতে পারেন, নিলে সুবিধা হচ্ছে এটা আপনার মাই হবিজ, এবং সেখানে এটা হচ্ছে আপনার প্রপার সিম্যান্টিক্স ইউজ। প্রপার সিম্যান্টিক্স বলতে সে বুঝাচ্ছে, সিম্যান্টিক বলতে বুঝায় মিনিং, যেখানে যেটা আপনি যেহেতু এটাকে লিস্ট আকারে দেখাতে চান, সুতরাং এলআই নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? এইটাকে বলে আনঅর্ডার্ড লিস্ট, ইউএল। দেখেন এটার পাশে কি, এটা এটাকে আমরা কি বলি? বুলেট বলি, তাই না? ইউএল না নিয়ে যদি ওএল দিতাম, তাহলে ডিফারেন্সটা হচ্ছে এটা নাম্বার হয়ে গেছে। এবং এটার একটা সুবিধা আছে, সুইমিং কন্ট্রোল এক্স করে যদি উপরে দেই পেস্ট, এই সুইমিং ছিল 4-এ, তাই না? এটা কাট করে উপরে দিলে এটার সাথে সুইমিং এর সাথে কি 4 থাকবে? থাকবে না, সে অটোমেটিক নাম্বারিং সে তার মতো করে নিচ্ছে। এটা সুবিধা, তাই না? এখানে আমি কোনো নাম্বার দিলাম না, নাম্বার সে নিজেই করে নিচ্ছে। নাম্বার নিল কারণ আমি অর্ডার্ড লিস্ট বলছি, ঠিক আছে? আরো অপশন আছে, আনঅর্ডার্ড লিস্ট আছে, তাই না? অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্ট। আমি যদি নাম্বারিং না চাই, কারণ আমার হবিতে আসলে নাম্বারিং দরকার নাই, হবিতে আমি বুলেট করে দেখাইলেই পারি। আনঅর্ডার্ড লিস্টে এটা সুইমিং, আর হ্যাঁ সিম্বল চেঞ্জ করার অপশন আছে, ওটা আমরা দেখব। তো প্রপার সিমেন্টিক্স এর কথা হচ্ছে যে যখন যেই জায়গায় যেই মিনিংফুল ট্যাগগুলো নেওয়া দরকার সেই ট্যাগগুলো নিব। তো নিতে হইলে তো আগে ট্যাগ কি কি আছে সেটা জানতে হবে, সেটা আমরা জানবো। এবং আরেকটা জিনিস আপনার করা উচিত, একটু আগে আমি যেটা করছিলাম ডাব্লিউসি স্কুলে, এই যে ভ্যালিডেশন করলাম না, পুরো কোডটা কপি করে W3C তে ভ্যালিডেট করাইলাম যে আমার সব কোড ঠিক আছে কিনা। আপনার সেটাও করা উচিত, যে আপনার কোডে কোনো এরর আছে কিনা ভ্যালিডেট আপনি করতে পারেন। ওকে, এখন এইটা একটু আগে দেখাইছি যে XHTML পেজে, হ্যাঁ XHTML পেজে ডক টাইপ হয় এরকম,
আমাদের আর XHTML ইউজ করার দরকার পড়বে না, সুতরাং এগুলো জানার দরকার নেই। XHTML ছাড়া HTML5 ডকুমেন্টের ডক টাইপ কেমন হয়, এইটা। তো আমাদের দরকার পড়বে এইটা। তো এটা আসলে আমরা আর লেখার দরকার নেই, এটা যে কোনো HTML5 পেজের স্ট্রাকচার। হ্যাঁ, এবং এই স্ট্রাকচারে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড করা উচিত, সেটা হচ্ছে এই ভিউ পোর্ট। এবং এটা আমি একটু দেখাইতে চাই, এটা ছাড়া আউটপুট কি হয় আর এটা সহ আউটপুট কি হয়। দেখেন আমার এখানে অপেরা মোবাইল ইমুলেটর আছে। আমি যদি এই কোডটা না রাখি, সাপোজ মেটা নেম ভিউপোর্টটা রাখলাম না, কন্ট্রোল এক্স, এই প্রবলেমে আপনারা পড়েন ব্রাউজারে, মানে মোবাইলের ব্রাউজারে এই প্রবলেমে পড়েন। কি প্রবলেমে পড়েন এটা আপাতত আলাদা করে রাখলাম, এইটা এইখানে নাই। হ্যাঁ, তো সাপোজ এইটা হচ্ছে আমার লিঙ্ক, তাই না? এটা কপি করলাম। আমি যদি সাপোজ কোন মোবাইলে চালাবো, সাপোজ HTC One X, এটাতে পেস্ট করে যদি গো দেই, এই দেখেন মোবাইলে এরকম দেখলে কি পড়া যায়? মোবাইলে আমরা নর্মালি তখন কি করি, জুম করে পড়ি, জুম করে পড়ি। কিন্তু যদি আপনার HTML পেজে এই কোডটা, শুধু এতটুকু কোড, যদি আপনি যে ডকুমেন্টটা তৈরি করতেছেন সেই ডকুমেন্টে যদি এই কোডটা থাকে, তখন দেখেন তো ডিফারেন্সটা কি হয়। তখন আমি যদি রিফ্রেশ দেই, এখন দেখেন ডিফারেন্স, এখন এটা রিডেবল, তাই না? এটা মোবাইল ভার্সন মনে হচ্ছে, তাই না? এটা মোবাইলে পড়া যায়। সে কিন্তু অটোমেটিক ব্রাউজারের উপর ডিপেন্ড করে কন্টেন্ট বড় ছোট করলো। তো এই জন্য এই কোডটা খুব গুরুত্বপূর্ণ কোড, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন কোডে। যে কোনো HTML পেজে অবশ্যই HTML পেজ বানাইলেই এটা দিবেন। এটা মেটা ট্যাগে, এটা কোডটার নাম হচ্ছে মেটা ট্যাগে। এটাকে আমরা বলি এই যে ভিউ পোর্টের কোড, যে যেন ব্রাউজারে, সব ব্রাউজারে যেন আপনার কন্টেন্টগুলা সুন্দর মতো ফিট করে। হ্যাঁ, ডিভাইস ভিউ সেট হবে সুন্দর করে। হ্যাঁ, এটা তো এটা অবশ্যই দিবেন। যখনই আপনি HTML পেজ বানাবেন তখনই এটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, মুখস্থ রাখবেন কেন? এটা তো দিলেই চলে আসছে। আমি তো নিজেও জানি না, এটা মুখস্থ রাখার দরকার নাই। যদি নেট থাকে, নেটে কি লিখবেন, নেটে লিখবেন মেটা ভিউ পোর্ট লিখে সার্চ দিবেন। এখানে এই যে আর ভিতরে ঢুকার দরকার নেই, এখানেই দিছে, তাই না? এটা কপি করে ঢুকাই দিবেন। গুগলে একটু সার্চ দিলেই, যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন যদি আপনি করতে চান, রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে কি বোঝেন? ডিভাইস অনুযায়ী সে ইয়ে হবে। দেখেন এটাকে ছোট করছি, বাম দিকে যে মেনু ছিল, এই মেনুটা আছে, এটা এখানে চলে গেছে, খেয়াল করছেন? এটাই রেসপন্সিভ, ঠিক আছে? এরা এই যে এটা ডানে ছিল কালার পিকার কি ডানে আছে? নাই, ও নিচে চলে গেছে কোথাও, দেখছেন? এটাকেই বলা হয় রেসপন্সিভ। তো এই কাজগুলার সুবিধা পাওয়া যাবে, অনেক ওয়েবসাইটে এখনো নাই। তো যেসব ওয়েবসাইটে নাই তাদের সাথে যোগাযোগ করে বলা উচিত যে আপনার সাইটটা রেসপন্সিভ করেন। হ্যাঁ, সে যদি বলে যে কিভাবে করবো, ওটা আমাকে জানা, আমি করে দিব। হ্যাঁ, আপনি কাস্টমার হয়ে আগে আপনার 5-6 জন ফ্রেন্ডকে বলবেন যে আপনারা এটা কি সাইট বানাইছেন, আপনার সাইটে তো ঢুকে যায় না ঠিক মতো, এটা আমরা স্যাটিসফাইড না আপনার সাইটে। 5-6টা ফ্রেন্ড 4-5 দিন দিয়ে বলার পরে আপনি একদিন যাবেন, বলে আমরা তো ওয়েবসাইট ডিজাইন করি, আমরা বিভিন্ন সাইট রেসপন্সিভ করি যেন মোবাইলে ঠিক মতো দেখা যায়,
আপনার সাইটটা আমরা ভিজিট করে দেখলাম এটার কিছু মডিফিকেশন দরকার, তখন পোলাইটলি সুন্দর করে সেজে গুজে যাবেন, দেখবেন কাজ দিয়ে দিচ্ছেন। না, বেশিরভাগ সব কোম্পানি কি ডেভেলপার নিয়ে বসে আছে? সব কোম্পানি তো ডেভেলপার নাই, ওরা তৈরি করে রেখে দেয়। ডেভেলপার হ্যাঁ করলো, যেটাই ওরা করছে ওটা করে দিচ্ছেন। এখন সে ডেভেলপ করার পর খালি ফোন দিবেন যেটা কি বানাইছেন, এটা তো ভালো বানান নাই, বানায় বানায় চারটে বিরক্ত করে দিবেন যেন সে চেঞ্জ করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এগুলা মার্কেটিং স্ট্র্যাটেজি, তাই না? মার্কেটিং স্ট্র্যাটেজিতে কত কিছুই তো বুঝাইতে হয় যে কমপ্লেন খাইলেই এমন একটা শক্তি হয়ে যাবে যে উড়ে ফুড়ে সব ভেঙে টুঙে চলে যাবেন, তাই না? তো আসলে তো কাজের কাজ কিছুই না। ডিফারেন্স বিটুইন HTML4 অ্যান্ড XHTML, ডিফারেন্স বুঝতে হলে তো আগে জানতে হবে এই দুটা কি। তো হ্যাঁ, কেউ কিছু বলবেন? তো স্ট্রাকচারের ডিফারেন্স আছে, কোথায় ডক টাইপের ডিফারেন্স আছে। HTML4 এর ডক টাইপ একরকম, XHTML এর ডক টাইপ একরকম। এখানে বলতেছে, এইটা খেয়াল রাখেন, টার্মিনেট এমটি এলিমেন্ট, সাম এলিমেন্টস আর ক্লাসিফাইড অ্যাজ এমটি এলিমেন্ট। কিছু কিছু এলিমেন্টকে বলা হয় এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্ট বলা হয় তাদেরকেই যাদের ভিতরে কোনো কন্টেন্ট দেওয়া যায় না। যেমন একটু আগে ইউএল দিলাম না, ইউএল এলিমেন্টটা এমটি এলিমেন্ট, মানে এর ভিতরে আপনি কন্টেন্ট দিতে পারবেন না। ইউএল এর ভিতরে এলআই নিয়ে আপনি কন্টেন্ট দিবেন। আচ্ছা, এমটি এলিমেন্ট আসলে ইউএল কে বলা ঠিক না, আইএমজি একটা এলিমেন্ট আছে, এইটার ইউএল না চিন্তা না করে এইভাবে চিন্তা করেন, যেসব এলিমেন্টের কি হয় না, যেসব এলিমেন্টের ক্লোজিং ট্যাগ হয় না। নর্মালি আমরা বলি এটাকে স্টার্টিং ট্যাগ, এটাকে বলি ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটার স্টার্টিং ট্যাগ হচ্ছে এইটা। নর্মালি সব এলিমেন্টের স্টার্টিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ক্লোজিং ট্যাগ হয় না। কেন হয় না? কারণ তাদের ভিতর কিছু দেওয়ার দরকার পড়ে না, এই জন্য এইটাই তৈরি করার দরকার নাই, আপনি সিম্পলি এতটুকু দিলেই আনাফ। এই এলিমেন্টগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট। যেমন একটু আগে দেখাইছিলাম বিআর ট্যাগ, ব্রেক, ভিডিও নেওয়ার ট্যাগ দেখাবো, তাহলে তো ভিডিও লাগবে, ভিডিও দেন, ভিডিও ট্যাগ, ভিডিও নেওয়ার ট্যাগ আমি যেটা দেখাইছিলাম ওটা ভিডিও ট্যাগ দিয়ে দেখাই নাই, আইফ্রেম দিয়ে দেখাইছিলাম। ওই যে ওই দিন দেখাইছিলাম, হ্যাঁ ভিডিও ট্যাগ দেখাবো, হ্যাঁ সব ভিডিও সব ইয়ে কিন্তু সাপোর্ট করবে না, মোটামুটি MP4 গুলো সাপোর্ট করে। হ্যাঁ ওটা দেখবো, ওটা সময় আসলেই দেখবো। তো বলতেছে কি বলে, অ্যান এমটি এলিমেন্ট ইজ ওয়ান দ্যাট ক্যান নট কন্টেন কন্টেন্ট। খেয়াল রাখেন, এমটি এলিমেন্ট হচ্ছে তারা যাদের ভিতরে কন্টেন্ট দেওয়া যায় না বা দিতে হয় না। সো ইট ডাজ নট হ্যাভ অ্যান এন্ড ট্যাগ, এবং এই জন্যই যাদের এন্ড ট্যাগ যাদের হয় না, যেমন এক্সাম্পল হিসেবে তারা বলতেছে বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ। এইচআর ট্যাগের কি কাজ কেউ জানেন? এইচআর ট্যাগের কি কাজ? হরাইজন্টাল রুলার, মানে লম্বা একটা দাগ টানবেন। এইচআর মানে এই যে তিনটা দাগ আসছে না, খাতায় অনেক সময় দাগ দিতাম না আমরা, যদি দাগ দিতে চান তাহলে এইচআর দিয়ে দিবেন, দাগ একটা দাগ হয়ে যাবে। আমি তিনটা এইচআর দিছি, তিনটা দাগ আসছে, এটা হচ্ছে এইচআর ট্যাগের
কাজ। এই 4 ট্যাগও এমটি এলিমেন্ট, মানে হচ্ছে এই ট্যাগগুলার ক্লোজিং ট্যাগ হয় না। এটা স্টার্টিং ট্যাগ, তাই না? এটার ক্লোজিং ট্যাগ তো দেই নাই, কারণ হচ্ছে এদের ক্লোজিং ট্যাগ হয় না। আরো ক্লোজিং ট্যাগ হয় না মেটা ট্যাগের। এই দেখেন মেটা ট্যাগ যে এখানে দিছে, এটার ক্লোজিং আছে নাই। এই মেটা ট্যাগটারও ক্লোজিং নাই, মেটা ট্যাগেরও ক্লোজিং হয় না। এই যে লিঙ্ক ট্যাগ, এটার ক্লোজিং আছে নাই। তাহলে মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ, তারপরে এইচআর ট্যাগ, বিআর ট্যাগ, আইএমজি ট্যাগ, আরো জানবেন পরে ইনপুট ট্যাগ। এরা হচ্ছে সবাই এমটি এলিমেন্ট। বলতেছে যে এমটি এলিমেন্টের শেষে অনেকে স্ল্যাশ দিয়ে ক্লোজিং দেয়, মানে হচ্ছে এইভাবে না করে এইভাবে করলেও হয়, আবার এইভাবে দিলেও হয়। হ্যাঁ, এটা শেষে হবে। নর্মালি তো ক্লোজিং ট্যাগে শুরুতে হয় না, কিন্তু এমটি এলিমেন্টে আপনি শেষে দিবেন, কিন্তু HTML5 এ দরকার নাই। ঠিক আছে, এখানে আলোচনা আসলে হচ্ছে XHTML আর HTML4 এর। কি বলতেছে, টার্মিনেটিং এমটি এলিমেন্ট, এটা কিছু কিছু এমটি এলিমেন্টে এইটা দিলেও হয়। মোস্ট অফ মাই কোড সিম্পলি থ্রু দ্য বুক ইউজেস XHTML সিনট্যাক্স। তো এটা বলছে, আরো বলতেছে অ্যান অ্যাট্রিবিউট মাস্ট হ্যাভ এ ভ্যালু ইভেন বুলিয়ান। এটা কোন ভার্সনে? সাম অ্যাট্রিবিউটস ডোন্ট হ্যাভ এ ভ্যালু লাইক সিলেক্টেড। দ্য সিনট্যাক্স ইজ রেফার্ড অ্যাজ অ্যাট্রিবিউট মিনিমাইজেশন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ অ্যাট্রিবিউট মিনিমাইজেশন? মোস্ট অফ দিস বুলিয়ান অ্যাট্রিবিউটস মিনিং দ্যাট ইফ দে আর প্রেজেন্ট দ্য কন্ডিশন ইজ ট্রু। এই কথাটাও ইম্পর্টেন্ট। প্রেজেন্ট থাকলেই কি? XHTML document does not allow attribute minimization. এটা জায়গায় রাখবেন, এটা ডিফারেন্ট। XHTML document attribute minimization সাপোর্ট করে না, যদিও এটা আসলে আমাদের ডেভেলপমেন্টে জানার দরকার নেই, পরীক্ষার জন্য জানতে হবে। কারণ আমরা XHTML ইউজ করব না, আমরা HTML5 ইউজ করব। XHTML এ দিতে হলে এইভাবেই লিখতে হবে, সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড। কিন্তু HTML5 হইলে শুধু সিলেক্টেড লিখলেই হইতো। এটা এখন বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। আচ্ছা, আরো ডিফারেন্স বলতেছে, এই ডিফারেন্সটা পরীক্ষায় আসবে, বলে দিলাম। HTML4 এবং 5 এর ডিফারেন্স কি? ডক টাইপের ডিফারেন্স আছে, সেটা তো আগেই দেখলেন। HTML4 এর ডক টাইপটা বড়, HTML5 এর ডক টাইপটা এতটুকু। এটা একটা ডিফারেন্স। এই যে HTML4 এর ডক টাইপ, HTML4 এর আবার দুইটা ভার্সন আছে, স্ট্রিক্ট আর ট্রানজিশনাল। তো স্ট্রিক্ট এর ডক টাইপ এটা ফিক্স, এটাই দিতে হবে। ট্রানজিশনাল এর ডক টাইপ এটাও ফিক্স। HTML এর আবার ফ্রেম সেট আছে, যেটা অবসলিট হয়ে গেছে, মানে এদেরকে আর ইউজ করা যাবে না। তাদের ডক টাইপ ছিল এটা। আর HTML5 বা XHTML5 এর ডক টাইপ হচ্ছে এইটা আপনাদের জানতে হবে আর কি। এটা ওইভাবে জানারও কিছু নাই, এটা অটোমেটিক আসে। হ্যাঁ বলেন। হ্যাঁ, XHTML বলতে আসলে বুঝায় HTML-টাকে এক্সটেন্ড করা হয়েছিল, এক্সটেন্সিবল। XHTML মিনিং কি বলে? XHTML is supported by major browser, কিন্তু XHTML এর মিনিং কই? এক্সটেন্সিবল। মানে HTML4 যখন বের হইলো, তারপরে HTML5 বের না করে ওটাকে বলা, ওটার একটা নাম দিল আরেকটু আপগ্রেডেড, যেটা সেটাকে নাম দিল XHTML। মানে HTML যা ছিল তাকে আরেকটু এক্সটেন্ড করে আরো কিছু ফিচার অ্যাড করা হলো। অনেক সময় সেটাকে DHTML আমরা বলি, যেটাতে জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML ক্রিয়েট করতাম, ডাইনামিক HTML। XHTML আছে, আরেক ধরনের HTML ছিল, বুঝছেন?
DHTML ছিল। তো DHTML হচ্ছে ডাইনামিক হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা এই বইয়ে কোথাও আলোচনা করে নাই। নর্মালি DHTML আমরা স্ক্রিপ্টিং দিয়ে HTML বানাইতাম। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি গুগলের কোড দেখেন, গুগলের কোড কই আছে, এইটা, তাই না? এটা যদি Ctrl+U করে সোর্স দেখেন, আপনি দেখবেন যে এখানে HTML ডকুমেন্ট নাই, শুধু CSS আছে আর জাভাস্ক্রিপ্টের কোড আছে। HTML ডকুমেন্ট হয়তো খুব কম কিছু আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড। কোড দিয়ে ডকুমেন্ট তৈরি করা যায়, ঠিক আছে? তো ওইটা ছিল DHTML। যাই হোক, ওটা এই বইয়ে নাই। তো এটা জেনে রাখেন, ডক টাইপ, XHTML স্ট্রিক্টের এটা, এগুলা না জানলেও কোনো সমস্যা নাই। আপনাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা, ইনলাইন ভার্সেস ব্লক এলিমেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি HTML সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে চান, তাহলে এই আইডিয়াটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। হোয়াট ইজ ইনলাইন এলিমেন্ট, হোয়াট ইজ ব্লক লেভেল এলিমেন্ট, খুবই সহজ। দেখেন, আমি একটা ফাইল বানাচ্ছি যেটার নাম ইনলাইন অ্যান্ড ব্লক elements.html। এটা আপনারাও বানাবেন, একটা HTML ফাইল বানান। এটা আপনারা না করলে হবে না। ওপেন করেন, একটা ফাইল বানান, ফাইলের নাম দেন ইনলাইন অ্যান্ড ব্লক, এবং এখানে HTML5 নেন। কিছু কিছু এলিমেন্ট আছে, সাপোজ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। এটা অল্টার শিফট ডাউন অ্যারো না, 4টা প্যারাগ্রাফ নিলাম। দিস ইজ প্যারাগ্রাফ 1, এটাতে দিলাম 2, এটাতে দিলাম 3, এটাতে দিলাম 4। এটা প্যারাগ্রাফ। এখন আরেকটা ট্যাগ নিলাম স্প্যান, কি লিখলাম, দিস ইজ স্প্যান নাম্বার 1। এখানেও দিলাম 2, এখানেও দিলাম 3, এখানে দিলাম 4। মাঝখানে আমি একটা HR দিলাম। আচ্ছা, সবাই আগে দেখে নেন, তারপরে কোড লিখবেন। আগে দেখেন। Ctrl+X, এটার আউটপুট দেখেন। এই যে 4টা লাইন, এই 4টা প্যারাগ্রাফ লিখছি না, এই 4টা প্যারাগ্রাফ 4টা লাইনে আসছে, খেয়াল করছেন? 4টা লাইনে আসছে না? প্রশ্ন হচ্ছে, এইদিকে তো ফাঁকা জায়গা ছিল, এটা নিচে নামছে কেন? এটা কি আমি এন্টার দিছি দেখে নিচে নামছে? কি কারণে নিচে নামছে? সেভ। কারণ হচ্ছে প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট। আগে শুনে রাখেন, প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা, এবার এখানেও একই রকম স্প্যানও আমি 4 লাইনে দিলাম, কিন্তু এখানে স্প্যান 4টা একই লাইনে আসলো, কারণ স্প্যান ইনলাইন এলিমেন্ট। তাহলে প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট, যার মানে হচ্ছে তার আশেপাশে সে আর কাউকে ঢুকতে দিবে না। ব্লক লেভেল এলিমেন্টের পাশে কেউ থাকতে পারবে না। ব্লক লেভেল এলিমেন্টের সামনে যে ছিল তাকে উপরে যেতে হবে, মানে সোজা কথা, ব্লক লেভেল এলিমেন্ট সে নিজেই নতুন জায়গায় শুরু হবে, নতুন লাইন থেকে শুরু হবে। এখানে যদি আমি মাঝখানে একটা H4 দিলাম, I am block level element,
সেভ। তো H4 সে অটোমেটিক এমন ভাবে নিজেকে নিছে, তার আশেপাশের গুলাকে সে রাখে নাই তার পাশাপাশি, মানে সে নতুন জায়গায় গেছে তাই না, নতুন লাইনে, এবং তারপরে জায়গা থাকা সত্ত্বেও সে এইটাকেও নতুন লাইনে, মানে এইটাকেও পাশে রাখতে দেয় না, এটাও নতুন লাইনে চলে গেছে। সোজা কথা এই এলিমেন্টটা নতুন লাইনে গেছে কারণ সে ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কারা? প্যারাগ্রাফ দেখলেন, এই যে HR ও ব্লক লেভেল এলিমেন্ট, এবং এই যে এটা H4 সেও ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু স্প্যান এটা ইনলাইন এলিমেন্ট। আরো ইনলাইন এলিমেন্ট আছে, যেমন এই পি এর ভিতরে প্যারাগ্রাফ লেখাটা আমি ইমেজ ইনলাইন এলিমেন্ট, এটাকে স্ট্রং করলাম, স্ট্রং একটা ট্যাগ আছে। এইটা স্ট্রং হয়েছে না, বোল্ড হয়েছে সোজা কথা। তো ইনলাইন ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে নরমালি আমরা ইনলাইন এলিমেন্ট নেই, কিন্তু ইনলাইন এলিমেন্টের ভিতরে নরমালি ব্লক লেভেল এলিমেন্ট নিবেন না, ঠিক আছে? আপনারা কিছু ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট ট্রাই করে দেখেন। ইনলাইন এলিমেন্ট আরো কি কি আছে বলতেছে, পি একটা ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু ইএম হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, তো ডিফারেন্সটা এটা এখানে লেখা আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লাইনটা আমি আউটপুটে দেখাইতে চাই না। আই এম দিস ইজ স্প্যান, এটা তো স্প্যান হয় নাই, প্যান হয়ে গেছে না, তো এটাকে তো ইয়ে হয়ে যায়, আচ্ছা এস হবে না, এটা দরকার নেই। দেখেন এটাতে শুরুতে আমি দিলাম এটা, আর শেষে দিলাম এটা। এটা দিলে কি হয়, স্টার্টিং এ এটা, এন্ডিং এ এটা দিলে এইটা আউটপুটে দেখা যাবে না। একে আমি কমেন্ট করছি, দিস ইজ স্প্যান নাম্বার 1, যেটা এটা দিস ইজ স্প্যান নাম্বার 1 নাই, কিন্তু আপনার সোর্সে কিন্তু আছে, কিন্তু ব্রাউজার আউটপুটে দেখাচ্ছে না। কেন? কারণ আমি কমেন্ট করে রাখছি। তো আপনি কোডে কমেন্ট করে রাখতে পারেন, যে আপনি চান না ব্রাউজার সেটাকে দেখাক, কিন্তু কোডে আপনি রাখবেন। এরকম ইনফরমেশন রাখতে চাইলে আপনি কি করবেন, কমেন্ট করবেন। কমেন্ট কিভাবে করে, এই দেখেন এটা স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এটাও এখন ট্রাই করে দেখবেন। তবে এটাকে আরেকটু স্মার্ট ওয়েতে কমেন্ট করা যায়, যেমন এটা আলাদা করে না করে এই যে H4টা আছে এটার ভিতরেই দিয়ে দিলাম, এটা শুরুতেই হয়ে গেল এরকম, আর শেষেরটাতে হাইপেন দিলাম, এটাও কিন্তু কমেন্ট হয়ে গেল। এইভাবেও আপনি কমেন্ট করতে পারেন, ভিতরে এটা পুরাটাই কমেন্ট, আবার স্টার্টিং ট্যাগের সাথেই এই দুটা অ্যাড করে দিলাম, এইভাবেও কমেন্ট করতে পারেন। দেখছেন নাই, না থাকার কারণে এরা আবার একসাথে হয়ে গেছে। তো পরীক্ষায় কোশ্চেন আসবে HTML কমেন্ট কিভাবে করে, পরীক্ষায় আরেকটা কোশ্চেন আসবে যে ইনলাইন এলিমেন্টের এক্সাম্পল দেন, ব্লক লেভেল এলিমেন্টের এক্সাম্পল দেন, এবং তাদের মধ্যে ডিফারেন্স কি সেটা বলেন। ইনলাইন এলিমেন্ট বলেই দিচ্ছে যে তারা পাশাপাশি থাকতে পারবে, কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে যারা পাশাপাশি থাকতে পারবে না। তবে এটা সত্য যে কোড CSS দিয়ে আপনি ব্লক লেভেল এলিমেন্ট কি ইনলাইন বানায় ফেলতে পারবেন, আবার ইনলাইনকে ব্লক লেভেল বানায় ফেলতে পারবেন CSS দিয়ে, সেটা আমরা দেখব পরে। তো আপনাদের কাজ হচ্ছে একটু এই কয়টা জিনিস একটু ট্রাই করে দেখা, ইনলাইন এবং ব্লক লেভেল ট্রাই করে দেখেন।